আজ আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের এমন এক অবিশ্বাস্য যুদ্ধ নিয়ে কথা বলবো যা প্রায় ইতিহাসের বইয়ের পাতা থেকে উধাও হয়ে যায়। হ্যাঁ, এটা হলো ইনফল আর কোহিমার যুদ্ধ। এমন এক যুদ্ধ যা জাপানের অপ্রতিরোধ্য বলে পরিচিত সেনাবাহিনীকে একেবারে ভেঙে দিয়েছিল। একবার ভেবে দেখুন ২০১৩ সালে ব্রিটেনের ন্যাশনাল আর্মি মিউজিয়াম একটা জরিপ করে, আর সেখানে এই যুদ্ধকে ওয়াটারলু আর ডি-ডের থেকেও বড় আর গুরুত্বপূর্ণ বলে ভোট দেওয়া হয়। এত বড় একটা স্বীকৃতি, কিন্তু তারপরেও এই যুদ্ধটা আমাদের কাছে প্রায় অচেনাই রয়ে গেছে। তাহলে আসল প্রশ্নটা হলো কেন এত কম মানুষের ব্যাপারে জানে? হতে পারে কারণ এটা ইউরোপের চকাচকির যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে, ভারতবর্ষের এক কোনায় হচ্ছিল। অথবা হয়তো কারণ এই যুদ্ধে এত ভিন্ন ভিন্ন দেশের সৈনিকরা লড়েছিল যে কোনো একটা দেশ একে শুধু নিজেদের জাতীয় ইতিহাস বলে দাবি করতে পারেনি। চলুন এই ব্যাপারটারই গভীরে যাওয়া যাক আর দেখি কিভাবে এই একটা যুদ্ধ পুরো এশিয়ার ইতিহাসকে বদলে দিয়েছিল। তো চলুন শুরু করা যাক। আর সবার আগে আমাদের বুঝতে হবে ১৯৪৪ সালের শুরুর দিকে এশিয়াতে ঠিক কী পরিস্থিতি ছিল। দুটো সাম্রাজ্যের মধ্যে তখন এক চূড়ান্ত লড়াই চলছে। ভাবুন তো ১৯৪৪ সালের অবস্থাটা। জাপানের সাম্রাজ্য তখন দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে এক অপ্রতিরোধ্য শক্তি। পার্ল হারবারে আক্রমণের পর একে একে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, বার্মা সবই তাদের দখলে। ব্রিটিশ বাহিনীকে বার্মা থেকে পিছু হটে ভারতে আশ্রয় নিতে হয়েছে। ব্রিটিশদের অবস্থা তখন একেবারে তলানিতে, আর এবার সরাসরি খোদ ভারতবর্ষই জাপানি আক্রমণের মুখে। এখন চলুন দেখা যাক জাপানিদের দিকটা, তাদের কমান্ডার আর তার সেই অবিশ্বাস্য রকমের ঝুঁকিপূর্ণ পরিকল্পনাটা ঠিক কী ছিল। আর এই পুরো পরিকল্পনার কেন্দ্রে ছিলেন একজন মানুষ, লেফটেন্যান্ট জেনারেল রেনিয়া মুতাগুচি। তিনি ছিলেন জাপানের 15th আর্মির কমান্ডার। ভীষণ উচ্চাভিলাষী একজন মানুষ, যিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে ভারত আক্রমণ করে ব্রিটিশ রাজকে শেষ করে দেওয়াই তার জীবনের লক্ষ্য। জাপানিদের যুদ্ধ দর্শনটা ছিল কিন্তু বেশ অদ্ভুত। তাদের অফিসাররা যখন খাবার বা গুলির মতো রসদের অভাব নিয়ে চিন্তা প্রকাশ করত, তখন ওপর থেকে প্রায় একটাই উত্তর আসত, তোমাদের ইয়ামাতো স্পিরিট কোথায়? মানে তাদের কাছে গুলির চেয়েও বড় অস্ত্র ছিল তাদের এই অদম্য জাপানি মনোবল। তারা বিশ্বাস করত যে শুধু মনের জোরে যে কোনো বাধা পার করা সম্ভব। আর এই দর্শনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল অপারেশন ইউগো। এটা আসলে যুদ্ধ পরিকল্পনা কম, একটা ভয়ঙ্কর জুয়া বেশি ছিল। লক্ষ্য ছিল মাত্র ৩ সপ্তাহের মধ্যে ইম্ফলে মিত্রবাহিনীর বিশাল ঘাঁটিটা দখল করে নেওয়া। আর এর জন্য তারা সাথে নিয়েছিল মাত্র ৩ সপ্তাহের খাবার। কেন? কারণ তাদের ধারণা ছিল যে ব্রিটিশদের খাবার আর গোলাবারুদ দখল করেই তারা বাকি যুদ্ধটা চালিয়ে নেবে। মানে এখানে একদমই কোনো ভুলের জায়গা ছিল না। এই ভয়ঙ্কর হুমকির সামনে কে ছিলেন? মিত্রবাহিনীর দিকে ছিলেন একজন জেনারেল, যার কাঁধে ছিল একটা প্রায় বিধ্বস্ত সেনাকে নতুন করে গড়ে তোলার কঠিন দায়িত্ব। জেনারেল উইলিয়াম স্লিম ছিলেন একেবারে অন্যরকম একজন লিডার। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধু মনের জোরে যুদ্ধ জেতা যায় না। তাই তিনি তার ফরগটন আর্মি বা বিস্মৃত সেনাবাহিনীকে 4টি মূল স্তম্ভের উপর দাঁড় করালেন। প্রথমত, রসদ সরবরাহ বা লজিস্টিক্স। তিনি জানতেন এটাই সবচেয়ে বড় দুর্বলতা। দ্বিতীয়ত, স্বাস্থ্য। ভাবুন তো, যুদ্ধের থেকেও বেশি সৈন্য মারা যাচ্ছিল ম্যালেরিয়ার মতো রোগে। স্লিম এসে প্রথমেই সেদিকে নজর দিলেন। তৃতীয়ত, কঠিন জঙ্গলযুদ্ধের ট্রেনিং। আর সবথেকে জরুরি, তিনি সৈন্যদের মনে এই বিশ্বাসটা ফিরিয়ে এনেছিলেন যে জাপানিদেরও হারানো সম্ভব। তো এখানে আমরা 2 জেনারেলের পরিকল্পনার একটা সরাসরি তুলনা দেখতে পাচ্ছি। একদম বিপরীত দুটো চিন্তাধারা। একদিকে মুতাগুচির ঝটিকা আক্রমণ আর স্পিরিটের ওপর ভরসা, আর অন্যদিকে স্লিমের সতর্ক পরিকল্পনা, ফাঁদ পতা আর রসদ সরবরাহকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। এটা ছিল এক কথায় জোয়া বনাম নিখুঁত হিসাব নিকাশের লড়াই। স্লিমের পরিকল্পনাটা ছিল এক কথায় অসাধারণ। তিনি আসলে কি করতে চাইছিলেন? তিনি জাপানিদের ইচ্ছে করে ভারতের আরও গভীরে আসতে দিচ্ছিলেন, অনেকটা ফাঁদ পাতার মতো। তিনি জানতেন জাপানিদের সাপ্লাই লাইন প্রায় নেই বললেই চলে, তাই তাদের যত ভেতরে টেনে আনা যাবে তারা তত দুর্বল হয়ে পড়বে। তিনি আসলে জাপানের সবচেয়ে বড় দুর্বলতাকেই তাদের বিরুদ্ধে ব্যবহার করছিলেন।
আর যখন এই দুটো মাস্টার প্ল্যান একে অপরের সাথে ধাক্কা খেল তখন যা শুরু হলো সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ভয়ঙ্কর আর নৃশংস এক লড়াই। অনেকেই একে প্রাচ্যের স্ট্যালিনগ্র্যাড বলে থাকেন। কোহিমার যুদ্ধ এমন এক পর্যায়ে পৌঁছেছিল যে লড়াইটা হচ্ছিল একটা টেনিস কোর্টের এপার ওপার থেকে। জাপানি আর মিত্রবাহিনীর সৈন্যরা মাত্র কয়েক গজ দূর থেকে একে অপরের দিকে গ্রেনেড ছুড়ছিল। একটা সাধারণ টেনিস কোর্ট হয়ে উঠেছিল হাতাহাতি লড়াইয়ের এক নির্মম প্রতীক। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের ভাগ্য গড়ে দিল কোনটা জানেন? রসদ, লজিস্টিক্স। এই সংখ্যাটা দেখুন, 250 টন। হ্যাঁ, মিত্রবাহিনীর বিমানগুলো প্রতিদিন, ঠিকই শুনছেন, প্রতিদিন এই পরিমাণ খাবার, গোলাবারুদ আর ওষুধ অবরুদ্ধ ইম্ফলের সৈন্যদের কাছে পৌঁছে দিচ্ছিল। এটাই ছিল তাদের লাইফলাইন। এর ফলে কি হল? দুটো সেনাবাহিনীর ভাগ্য যেন দুটো ভিন্ন পথে চলতে শুরু করল। একদিকে মিত্রবাহিনীর সৈন্যরা আকাশ থেকে ক্রমাগত রসদ পাচ্ছিল, আর আহতদের চিকিৎসার জন্য প্লেনে করে নিরাপদ হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছিল। আর অন্যদিকে জাপানি সৈন্যরা অনাহারে ভুগছিল। তাদের গুলি ফুরিয়ে আসছিল, আর রোগে শোকে তাদের অবস্থা ছিল ভয়াবহ। আহতদের বাঁচানোরও কোনো উপায় ছিল না। তো জাপানিদের এই দুঃসাহসিক অভিযান যখন শেষমেশ থেমে গেল, তার পরের অবস্থাটা ছিল ভয়াবহ, প্রায় অবিশ্বাস্য রকমের এক বিপর্যয়। এই চার্টটা দেখলেই ক্ষতির পরিমাণটা বোঝা যায়। প্রায় 85,000 সৈন্য নিয়ে আক্রমণ শুরু হয়েছিল, আর তার মধ্যে থেকে 53,000-এরও বেশি সৈন্য হতাহত হল। মানে অর্ধেকেরও অনেক বেশি সৈন্য হয় মারা গিয়েছিল, নয়তো ভয়ঙ্করভাবে আহত হয়েছিল। কিন্তু এর থেকেও মর্মান্তিক সত্যিটা হলো এটা, বেশিরভাগ জাপানি সৈন্য কিন্তু মিত্রবাহিনীর গুলিতে মারা যায়নি, তারা মারা গিয়েছিল অনাহারে আর রোগে। ভাবুন একবার, যে স্পিরিটের ওপর ভরসা করে মুতাগুচি এগোলেন, সেটাই তার সৈন্যদের জন্য এক মৃত্যুফাঁদ হয়ে দাঁড়াল। জাপানিরা যখন পিছু হটতে শুরু করল, সেই রাস্তাগুলোর একটা কুখ্যাত নাম হয়ে গেল হাড়ের রাস্তা বা রোড অফ বোনস। কেন? কারণ রাস্তাগুলো আক্ষরিক অর্থে ক্ষুধা আর রোগে মরে পড়ে থাকা সৈনিকদের মৃতদেহে ছেয়ে গিয়েছিল। এটা ছিল এক ভয়াবহ, করুণ দৃশ্য। তাহলে এই ভয়ঙ্কর যুদ্ধের আসল তাৎপর্য কী ছিল? কেন এটা এত গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট? এটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সবচেয়ে বড় স্থলপরাজয়। এই একটা যুদ্ধ জঙ্গলে তাদের অজেয় থাকার যে মিথটা ছিল, সেটাকে একেবারে চুরমার করে দেয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে আক্রমণ করার মতো ক্ষমতা তাদের আর ছিল না। এখান থেকেই বার্মা পুনর্দখলের পথ খুলে যায়। শেষ পর্যন্ত একটা প্রশ্নই কিন্তু থেকে যায়, একজন জেনারেলের ব্যক্তিগত অহংকার আর ভুল সিদ্ধান্তের আসল দামটা খেয়ে দেয়। ইম্ফল ও কোহিমার যুদ্ধ হয়তো সেই নির্মম সত্যটাই আমাদের বারবার মনে করিয়ে দেয়, যখন হাজার হাজার সৈন্যকে তাদের জীবনের বিনিময়ে সেই ভুলের মাসুল দিতে হয়।